আমার বিশ্বাস একজন লয়ার যার কাজ স্রোতের বিপরীতে চলা, সে এমন সব কেস হাতে নেয় যেগুলোতে জেতার চান্স অলমোস্ট জিরো। তবুও শেষ পর্যন্ত সে নিরপরাধীকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে সব অসম্ভবকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। এমনই এক ক্রিটিক্যাল কেসে একবার সে জড়িয়ে পড়ে। একটি হোটেল রুমে এক প্রডিউসার সুন্দরী মডেলের সাথে রাত্রি যাপন করছিল। সকালে লোকটার মৃতদেহ পাওয়া যায় আর মেয়েটা পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে। সারা রাত রুমে দুজন বাদে আর কেউই ছিল না, দরজাও বন্ধ ছিল। স্বাভাবিকভাবে মেয়েটাকেই দোষী সাব্যস্ত করা হয়। আবার সব এভিডেন্স এবং ক্যারেক্টার ইস্যুর কারণে মেয়েটা পুরোপুরি ফেঁসে যায়। কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে আমার বিশ্বাস মেয়েটাকে বাঁচানোর লড়াইয়ে নেমে পড়ে। আমার বিশ্বাস কি মেয়েটাকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি আমার বিশ্বাস ভুল প্রমাণিত হবে? জানতে হলে আসুন আমার বিশ্বাসের কোর্টরুম ড্রামার গল্পটা শুনে আসি। সান অ্যান্ড বিচ হোটেলে প্রডিউসার জেসু মোমেন বাহার চক্রবর্তী নামের এক মডেলকে নিয়ে রাত্রি যাপন করছিল। সকালে টেলিফোনের আওয়াজে বাহারের ঘুম ভাঙে। ঘুম ভেঙেই সে আতকে উঠে দেখে জেসু খুন হয়ে গেছে। জেসুর লাশটা ঠিক তার পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কেউ জেসুকে গুলি করে দিয়েছে। রুমের দরজা বন্ধ, তারা দুজনে ছাড়া আর কেউই ছিল না। বাহার দিগ্ভ্রান্ত হয়ে যায়। সে এখন কি করবে না করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এরই মধ্যে আবার স্টাফ রুম সার্ভিসের জন্য আসে। অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা না খোলায় স্টাফের সন্দেহ হয়। সে এক্সেস কার্ড দিয়ে দরজাটা খুলে ফেলে। তবে বাহার এক কোণায় লুকিয়ে পড়েছিল। স্টাফ রুমে ঢুকতেই নীরবে বাহারও বেরিয়ে বাইরে দৌড় দেয়। তবে বিছানায় পড়ে থাকা জেসুর লাশটা স্টাফ দেখে ফেলে এবং দ্রুত ম্যানেজারকে ইনফর্ম করে। ম্যানেজারও গার্ডদের অ্যালার্ট করলে তারা বাহারকে তাড়া করে। বাহার হোটেল থেকে বেরিয়ে বিচের ধারে চলে আসে। সে একটা গাড়ি দেখে সেটাতে লুকানোর কথা ভাবে, তবে গাড়ির দরজাগুলো লক করা ছিল। এই গাড়িটা মূলত লয়ার আমার বিশ্বাসের। আমারও এ সময় বিচের ধারে সময় কাটাচ্ছিল। সে সময় কাটানো শেষ করে চাবির রিমোট দিয়ে গাড়ির লক খোলে। তখন তার খেয়াল হয় সে ডাবওয়ালাকে ডাবের দাম দিতে ভুলে গেছে। তাই সে গাড়ি আনলক অবস্থায় রেখেই ডাবের দাম দিতে যায়। এই সুযোগে বাহার গাড়ির পেছনের সিটে লুকিয়ে পড়ে। ততক্ষণে গার্ডেরাও সেখানে চলে আসে এবং বাহারকে খুঁজতে থাকে। তারা আমারের কাছেও জানতে চায় একজন মহিলাকে সে পালাতে দেখেছে কিনা। আমার তখনও বাহারকে দেখেনি, তাই সে কিছুই জানতো না। আমার স্বাভাবিকভাবে গাড়ি স্টার্ট করে বিচ থেকে বেরিয়ে আসে। কিছু দূর যেতেই বাহার সিটের আড়াল থেকে বেরিয়ে আসলে আমার আচমকা গাড়ি থামিয়ে দেয় এবং রাগে চিল্লিয়ে বাহারকে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বাহার বারবার রিকোয়েস্ট করে তাকে যেন অন্তত স্টেশন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। সে তার মায়ের সাথে দেখা করতে চায়। বাহারের আকুতি মিনতি দেখে আমার নিজের অতীতের কথা মনে পড়ে। মৃত মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে যাবার সেই দুর্বিষহ স্মৃতি আমারের মনে কাটার মতো বিঁধে ওঠে। আমার জানতে চায় বাহার কি করেছে, গার্ডেরা তাকেই খুঁজছিল কিনা। বাহার জানায় সে একটা মিটিংয়ে এসেছিল। রাতে সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে দেখে একটা লাশ পড়ে আছে। বাহারের কথা মোটেও বিশ্বাসযোগ্য না, তাই সে বাহারকে স্টেশনের বদলে সোজা থানার সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেয় আর পুলিশের কাছে স্যারেন্ডারের পরামর্শ দেয়। এদিকে পুলিশ খবর পেয়ে হোটেলে চলে আসে। এসিপি খন্দকার নিজেই ইন্সপেকশনে এসেছিল। হোটেলের রেজিস্টার থেকে জানা যায় রুমটা জেসু এবং বাহার দুজনের নামেই বুক করা হয়েছিল। এসআই তাওরে বালিশের নিচ থেকে একটা গান পায় যেটাতে সাইলেন্সার লাগানো ছিল। এসিপি খন্দকারের বেশ অবাক লাগে। খুনি মার্ডার ওয়েপন কেন ফেলে যাবে? এত বড় ভুল তো করার কথা না। এছাড়া এরা গান নিয়ে ভেতরে ঢুকলোই বা কিভাবে? এসিপির সন্দেহ হয় হয়তো হোটেলের কোনো স্টাফ গানটা ভেতরে এনেছে, কারণ এই হোটেলে স্টাফদের কোনো চেকিং করা হয় না। এসিপি গানটা ফরেন্সিকে পাঠাতে বলে এবং কার নামে রেজিস্টার করা সেই ডিটেলস কালেক্ট করতে বলে। এছাড়া রুম থেকে দুইটা মদের গ্লাসও উদ্ধার করা হয়, সেগুলো ফরেন্সিকে পাঠানো হয়। এসআই তাওরে বলে লাশের শরীরে স্ট্রাগলের কোনো চিহ্ন নেই। জেসুকে একদম ইজিলি ঘুমন্ত অবস্থায় গুলি করা হয়েছে, তাই বলা চলে এটা একদম ওপেন অ্যান্ড শাট কেস। তবে এসিপি খন্দকার বলে প্রথমে কোনো কেস ইজি মনে হলেও পরে দেখা যায় ভেতরে অনেক ঘাপলা আছে। সে পুরনো দুটো কেসের কথা উল্লেখ করে উদাহরণ দেয় এবং ভালোভাবে তদন্ত করতে বলে। অন্যদিকে বাহারকে কাস্টাডিতে আনা হলে পুরো দেশে নিউজটা ছড়িয়ে যায়। বাহারের মায়ের স্বপ্ন ছিল বাহার একদিন অনেক বড় অভিনেত্রী হবে। সেই স্বপ্ন ভঙ্গ হওয়ায় বাহারের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। লয়ার আমার বাহারের কেসটা লড়ার কথা ভাবছিল। তার অ্যাসিস্ট্যান্ট সোনালি বলে অলরেডি তাদের অনেকগুলো কেসের হেয়ারিং পেন্ডিং আছে,
তাই সে আমাকে কেসটা না নেবার পরামর্শ দেয়। তাছাড়া বাহারকে সে অলরেডি দোষী হিসেবে ধরেই নিয়েছে। তবে আমার কেন যেন মনে হচ্ছিল বাহার নির্দোষ। আমারের আরেক অ্যাসিস্ট্যান্ট গোল্ডিও তাকে কেসটা না নেবার পরামর্শ দেয়। তার ধারণা বাহারের কান্না দেখে আমারের মন গলে গেছে। তবে আমার লজিক দেখায় কেউ খুন করলে নিজের ফ্যামিলি থেকে যতটা সম্ভব দূরে চলে যাবার চেষ্টা করে, কিন্তু বাহার তার মায়ের কাছে যেতে চাইছিল। তাও আবার জেনে শুনেই যে পুলিশ তাকে ধরতে সবার আগে তার বাড়িতেই যাবে। তাছাড়া আমার বাহারকে স্যারেন্ডার করতে বলা মাত্রই সে স্যারেন্ডার করেছে। কোন খুনি বা এমন কাজ করবে? তাই আমার কেসটা লড়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে বাহারের সাথে দেখা করে এবং একটা পেপার দিয়ে সাইন করতে বলে। এতে সে অফিসিয়ালি বাহারের লয়ার হিসেবে নিযুক্ত হবে। কোনো লয়ারই বাহারের কেস নিতে চাইছিল না, তাই আমারকে পেয়ে বাহারের মন কিছুটা শান্ত হয়। আমার তাকে নেক্সট প্রসিডিউরগুলো বুঝিয়ে দেয় আর সাবধান করে দেয় সে যেন আমাদের কাছে কোনো কথা গোপন না রাখে। বাহার আমারকে সমস্ত ঘটনা জানালে আমার তাকে নির্দোষ প্রমাণিত করার প্রতিশ্রুতি দেয়। বাহার আমারকে ফিসের ব্যাপারে জিজ্ঞেস করলে আমার জানায় ফিস নেবার মতো তার অনেক ক্লায়েন্ট আছে। সে এই কেসটা জাস্টিস পাইয়ে দিতে লড়তে চায়। এই বলে আমার চলে যায়। এর কয়েকদিনের ভেতরেই কোর্টে ট্রায়াল শুরু হয়। বাহার এবং আমারের বিপক্ষে পাবলিক প্রসিকিউটর হিসেবে লড়ছিল অভিজ্ঞ আইনজীবী দিগম্বর দীক্ষিত। সে অত্যন্ত বিচক্ষণ এবং ফেমাস লয়ার, তাই কেসটা আরও বেশি কঠিন হয়ে যায়। তো কোর্টে জাজের সামনে দিগম্বর নিজের সপক্ষে যুক্তি তুলে ধরে এবং বাহার কেন দোষী সেটা প্রমাণের চেষ্টা করে। যেমন হোটেল রুমে ঢোকার পরে এরা দুজনে ছাড়া আর কেউই ছিল না। মার্ডার ওয়েপনে বাহারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এছাড়া দিগম্বর দাবি করে জেসু তার নেক্সট ফিল্মে বাহারকে সাইন করিয়েছিল। তখন থেকে বাহার লাক্সারি ঘড়ি, ফ্ল্যাট ইত্যাদি ডিমান্ড করতে থাকে। জেসু সেসব দাবি মানতে না চাইলে বাহার তাকে ম্যানিপুলেট করে হোটেলে নিয়ে আসে। হোটেলে এসে দুজনের ভেতরে ঝগড়া হলে বাহার জেসুর মদের গ্লাসে ড্রাগের ট্যাবলেট মিশিয়ে দেয়। এরপরে সে সেন্সলেস হয়ে গেলে তাকে গুলি করে হত্যা করে। জেসুর অটোপসি রিপোর্টেও অ্যালকোহল এবং ড্রাগের ট্রেস পাওয়া গেছে। তাই সবকিছু মিলিয়ে দিগম্বর বাহারের বিরুদ্ধে লজিক দাঁড় করায় এবং খুনি প্রমাণের চেষ্টা করে। এরপর পালা আসে ডিফেন্স লয়ার অর্থাৎ আমারের লজিক দাঁড় করানোর। আমার জানায় বাহারকে অভিনয়ে সুযোগ দেবার নাম করে নিয়ে আসা হয়েছিল। বাহারও সরল মনে বিশ্বাস করে চলে এসেছিল। তবে পরে সে জানতে পারে তাকে অ্যাডাল্ট মুভিতে অভিনয়ের জন্য আনা হয়েছিল। বাহার রাজি না হলে জেসু তাকে নানানভাবে থ্রেট দিতে থাকে। এরপরে বাহারকে প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে যায়। হোটেলে এনে জেসু বাহারকে ড্রাগ সেবন করিয়ে তাকে সিডিউস করে অ্যাডাল্ট ভিডিও বানানোর চেষ্টা করে। এতে বাহার বাধা দিলে জেসু গান বের করে তাকে থ্রেট দেয়। এক পর্যায়ে দুজনের ভেতরে হাতাহাতি শুরু হয়ে যায় এবং অসাবধানতাবশত গানের ফায়ার হয়ে গেলে গুলিটা জেসুর গায়ে লাগে। আমার লজিক দেখানোর চেষ্টা করে খুনের ঘটনাটা অ্যাক্সিডেন্ট এবং আত্মরক্ষার জন্য হয়ে গেছে। তাছাড়া আমার বাহারের হেলথ রিপোর্ট শো করে বলে বাহারের অতীতে ড্রাগ নেবার কোনো হিস্ট্রি নেই। তাই বলা চলে বাহারকে সেদিন তার অজান্তেই ড্রাগ সেবন করানো হয়েছিল। দুই পক্ষের যুক্তি শোনার পরে জাজ বাহারকে ড্রাগের কেস থেকে মুক্তি দেয়। তবে খুনের জন্য প্রধান সাসপেক্ট হিসেবে আপাতত 10 দিনের পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দেয়। এদিকে এসিপি খন্দকার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিল। বিয়েটা প্রায় সেটেল হয়ে যাচ্ছিল। এই সময় বিগড়ে দিতে এসআই তাওরে ফোন করে। তাওরে জানায় জেসু এবং বাহারের মোবাইলের ব্যাকআপ থেকে একটা ভিডিও অ্যাক্সেস করা গেছে। তাওরে এসিপিকে ভিডিওটা পাঠিয়ে দেয়। এসিপি মেয়ে দেখা বাদ দিয়ে ভিডিও প্লে করে। তবে দুর্ভাগ্যবশত সে এয়ারপোর্টের ব্লুটুথ কানেক্ট করতে ভুলে যায়। ফলে ভিডিও প্লে হতেই দুষ্টু সাউন্ডে সবার কানে তালা লেগে যায়। এসিপি নিজেও বেশ লজ্জায় পড়ে যায়। আসলে ভিডিওটা ছিল বাহার এবং তার বয়ফ্রেন্ড সুদর্শনের ইন্টিমেট হবার ভিডিও। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাহার এবং জেসু দুজনের মোবাইলেই সেম ভিডিওটা ছিল। এসিপি আমারকে ফোন করে এই ব্যাপারটা জানায়। পাশাপাশি বলে জেসুর মার্ডারের 3 দিন আগে একটা হোটেলে জেসু এবং সুদর্শনের মাঝে মারামারি হয়েছিল এই ভিডিওটাকে কেন্দ্র করে। সেই ঘটনায় জেসুকে পুলিশ ধরেও নিয়ে যায়। জেসুর যেদিন মার্ডার হয় সেদিন সকালে সে কাস্টাডি থেকে ছাড়া পেয়েছিল। এসিপির ধারণা বাহার আর সুদর্শন দুজনে মিলেই জেসুকে খুন করেছে। তবে সমস্যা হলো সুদর্শনের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। যাই হোক, পরের দিন আমার বাহারের সাথে দেখা করে।
প্রথমে সে বাহারের ওপরে রাগ দেখায়, কারণ সে ভিডিওর ব্যাপারটা সিক্রেট রেখেছিল। এছাড়া মার্ডারের দিনে সুদর্শনও একই হোটেলে রুম বুক করেছিল, যেটা ক্লিয়ারলি এটাই প্রমাণ করে বাহার আর সুদর্শন ওই দিন জেসুকে খুনের প্ল্যান করেছিল। বাহার বলে জেসু সিক্রেটলি তাদের প্রাইভেট ভিডিওটা রেকর্ড করেছিল, আর এই ভিডিও দিয়ে জেসু তাকে ব্ল্যাকমেল করছিল। বাহার চাইছিল না তার প্রাইভেট ভিডিওর কথা জানাজানি হোক, এই জন্যই সে ব্যাপারটা গোপন করেছিল। আর সুদর্শনের একই হোটেলে থাকার ব্যাপারে বাহারের কিছুই জানা ছিল না। আমার বলে সুদর্শনকে হোটেলের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে। পাবলিক প্রসিকিউটরের কাছে এগুলো এখন স্ট্রং এভিডেন্স। আমার কাছে এখন আর কোনো লজিক নেই যা দিয়ে সে বাহারকে কোর্টে ডিফেন্ড করবে। আমার বাহারকে বকাঝকা করায় বাহারও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে আমাকে কেসটা ছেড়ে দিতে বলে। বাহারের ভীষণ একা লাগছিল, তার এই পরিস্থিতিতে কেউই তার পাশে নেই। আমার আর বাহারকে না ঘাটিয়ে বেরিয়ে আসে। অফিসে ফিরে এসে আমার তার 2 অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে বসে। সবকিছু অ্যানালাইসিস করে আমার 4 জন সাসপেক্টের লিস্ট করে। এর মধ্যে প্রথম সাসপেক্ট হলো একজন বোরখাওয়ালি মহিলা। মহিলাটা জেসু এবং বাহারের পেছনে ফার্স্ট ফ্লোর পর্যন্ত এসেছিল। এরপরে কোনো সিসি ক্যামেরায় তাকে দেখা যায়নি। এর প্রায় 25 মিনিট পরে মহিলাটা বেরিয়ে যায়। রিসিপশনের ডিটেলস অনুযায়ী সেখানে এমন কোনো গেস্ট ছিল না যার সাথে মহিলাটা দেখা করতে যেতে পারে। তাই ওই বোরখা পরা মহিলা কি উদ্দেশ্যে হোটেলে এসেছিল সেটা এখনও অজানা। তাই তারা সন্দেহের লিস্টে মহিলাটাকে রাখে। আমাদের সেকেন্ড সাসপেক্ট হলো আকবর, যে জেসুর বিজনেস পার্টনার এবং 7 ব্রাদার্স প্রোডাকশনের মালিক। আকবরকে সন্দেহ করার কারণ জেসুর মৃত্যুর দিনেই সে দুবাইতে চলে গিয়েছিল। এমনকি সে জেসুর ফিউনারেলে পর্যন্ত অ্যাটেন্ড করেনি। নিজের বিজনেস পার্টনার খুন হয়েছে, তবু এরকম আচরণ সন্দেহ করাই স্বাভাবিক। আমার তৃতীয় সাসপেক্ট হলো হোটেল স্টাফ দেবা। 20 দিন আগে হোটেলে জয়েন করেছিল। এরপরে খুনের ঠিক আগের দিনেই সে চাকরি ছেড়ে দেয়। হোটেলের ব্লাইন্ড স্পটগুলো মানে কোন জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরার রেঞ্জ নেই সেগুলো দেবা ভালোভাবে জানতো। এছাড়া ফার্স্ট ফ্লোরের সিসিটিভি দেবাই বন্ধ করেছিল। তাই সবকিছু মিলিয়ে তাকেও সন্দেহের বাইরে রাখার উপায় নেই। আমার লাস্ট সাসপেক্ট হলো সুদর্শন। সুদর্শনকে লাস্টবার দেখা গিয়েছিল জেসুর মার্ডার হবার দিনে। তাকে ফার্স্ট ফ্লোরে দেখা গিয়েছিল, এরপরে তাকে আর দেখা যায়নি। এখন পর্যন্ত সে মিসিং, তাই সেও সন্দেহজনক। আমার অ্যাসিস্ট্যান্টদের এই সাসপেক্টদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেয়, যাতে কেস লড়ার মতো টুকটাক কোনো এভিডেন্স তাদের হাতে থাকে। তো গোল্ডি এবার সুদর্শনের বাড়িতে টাকা ফেরত দেবার অজুহাতে ঢোকে। গোল্ডি সুদর্শনের বাড়ির লোকদের বলে সে সুদর্শনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকা ফেরত দিতে এসেছে। এরপরে গোল্ডি কৌশলে জানার চেষ্টা করে সুদর্শন কোথায় আছে, তবে বাড়ির লোকেরাও কিছুই জানতো না। তো এরপরে গোল্ডির সাংবাদিক সেজে কলকাতার একটা প্রোডাকশন হাউসে যায়। বাহার আগে এখানেই টুকটাক অভিনয় করত। একজন স্টাফকে বাহারের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বাকিদের ডাক দেয়। সাংবাদিক ভেবে ওরা বেশ উৎসুক হয়ে যায় এবং উৎসাহের সাথে বাহারের ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে থাকে। সবার কথা অনুযায়ী বাহার খুবই উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল। সে সাকসেসের জন্য সুদর্শনকে পটিয়েছিল। সুদর্শনও একটু সাইকো টাইপের ছিল। একবার এক সাংবাদিক পত্রিকায় বাহারের ফটো ছাপিয়েছিল বলে সুদর্শন তাকে বেদম মেরেছিল। তাই ওরা মন্তব্য করে জাস্ট ফটো ছাপানোর জন্য যদি সুদর্শন কাউকে এত মারতে পারে, তাহলে সিক্রেট ভিডিও রেকর্ড করার জন্য তো সে যে কাউকে খুন করতে পারে। আবার তারা বাহারের চরিত্রেরও দোষ দেয়। বাহার বেটার অপরচুনিটির জন্য প্রডিউসার জেসুকে পটিয়েছিল। জেসু পরে তাকে সিনেমায় সাইন করাতে না চাওয়ায় হয়তো প্রতিশোধ নিতে বাহার সুদর্শনকে দিয়ে জেসুকে হত্যা করিয়েছে। এদিকে আমার সেকেন্ড সাসপেক্ট আকবরকে ফোন করে এবং তার বিরুদ্ধে অভিযোগ এনে থ্রেট দেয় সে জেসুর হত্যাকাণ্ডে জড়িত। যদিও আকবর কনফিডেন্সের সাথে সব অস্বীকার করে, তবে আমর তাকে চান্স দিয়ে বলে কিছু মনে পড়লে আকবর যেন তাকে জানায়। তো 10 দিন কাস্টাডির পরে আবারও কোর্টে হিয়ারিং শুরু হয়। আমার কাছে নতুন কোনো এভিডেন্স ছিল না বলে সে আপাতত গিভ আপ করে দেয়। তবে পিপি দিগম্বর বসেছিল না, সে একটা ট্রিক্স খাটিয়ে রেখেছিল। সে একজন কনস্টেবলকে দিয়ে বাহারকে বলেছিল আমার বাহারের কেসটা ছেড়ে দিচ্ছে, যাতে বাহারের মেন্টাল কন্ডিশন দুর্বল হয়ে যায়। তো কোর্টে দাঁড়িয়ে দিগম্বর বাহারকে জিজ্ঞেস করে তুমি নিজেকে নির্দোষ নাকি দোষী ভাবো। দিগম্বর নিজের কথায় ম্যানিপুলেট করে বাহারকে মেন্টালি আরও সিক করে দেয়। ফলে হতাশ হয়ে বাহার চিৎকার করে বলে হ্যাঁ আমিই খুনি, আমি জেসুকে খুন করেছি। বাহারের এই স্বীকারোক্তির পরে
পুরো কোর্টের পরিবেশই চেঞ্জ হয়ে যায়। আমার বুঝতে পারছিল বাহারের মানসিক অবস্থা ঠিক নেই। বিরতির সময়ে সে কোর্টরুমের বাইরে এসে বাহারকে যথাসম্ভব মোটিভেশন দেয় এবং হাল ছেড়ে দিতে বারণ করে। আমার ভরসা দেয় সে বাহারকে অবশ্যই নির্দোষ প্রমাণ করবে। আমার কাছে ভরসা পেয়ে বাহারও নিজের কনফিডেন্স ফিরে পায়। বিরতি শেষে কোর্টরুমের কার্যক্রম আবারও শুরু হলে আমার জাজের সামনে সপক্ষে যুক্তি উপস্থাপন করে। বাহার কলকাতার মিডল ক্লাস ফ্যামিলি থেকে অনেক স্বপ্ন নিয়ে মুম্বাইতে এসেছিল, কিন্তু তাকে কাজ দেবার নামে প্রডিউসার ব্ল্যাকমেইল শুরু করে। বাহার এখনও দোষী প্রমাণিত হয়নি, তবুও মিডিয়া তার চরিত্র নিয়ে আজে বাজে নিউজ করছে। এসব কিছুর জন্য ট্রমাটাইজ হয়ে বাহার নিজেকে দোষী হিসেবে মেনে নিয়েছে। আমার মূলত এভাবেই জাজকে কনভিন্স করে। একটু আগে বাহারের স্বীকারোক্তি তার মনের কথা না, জাস্ট কনভিন্সড হয়ে বাহারকে সতর্ক করে দেয় সে যেন সেম ভুল আর না করে। এরপরে পিপি দিগম্বর বাহার এবং সুদর্শনের সিক্রেট ভিডিওটা জাজকে দেখিয়ে প্রমাণের চেষ্টা করে এই ভিডিওর জন্যই সুদর্শন এবং বাহার মিলে জেসুকে খুন করেছে। তবে আমার লজিক দেখায় সিসিটিভি ফুটেজে সুদর্শনকে দেখা গেলেও যে রুমে মার্ডার করা হয়েছে ওই রুমে সুদর্শনের কোনো ফিঙ্গারপ্রিন্ট কিংবা কোনো ট্রেস পাওয়া যায়নি। তাই এটা শিওরভাবে বলার উপায় নেই এরা প্ল্যান করে খুনটা করেছে। এছাড়া মার্ডার ওয়েপনটাও সুদর্শন বা বাহারের না, ওই গানটা কেউ অবৈধভাবে কিনেছিল। তো দুই পক্ষের আরও কিছুক্ষণ যুক্তি পাল্টা যুক্তি চলে। এরপরে আমার বলে জেসুর কোম্পানির সাথে বাহারের একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল। সেই এগ্রিমেন্টে একটা পয়েন্ট ছিল কোনো কারণে যদি বাহার চুক্তি বাতিল করে তাহলে তাকে 30 মিলিয়ন টাকা জরিমানা দিতে হবে। ভিডিওর পাশাপাশি জেসু এই এগ্রিমেন্ট দিয়েও বাহারকে ব্ল্যাকমেল করছিল। তবে সমস্যা হলো আমার কাছে সে এগ্রিমেন্ট পেপারের কোনো কপি ছিল না, তাই সে এগ্রিমেন্টের কপি আনার অজুহাতে আমার আকবরকে কোর্টে আনার জন্য রিকোয়েস্ট করে। জাজও কনভিন্স হয়ে নেক্সট হিয়ারিংয়ে আকবরকে এগ্রিমেন্ট পেপারের কপি সহ কোর্টে হাজির হতে বলে। এছাড়া বাহারকে আরও 15 দিনের কাস্টাডিতে রাখে, সেই সাথে রুলস জারি করে কোনো মিডিয়া যদি এই কেস সংক্রান্ত ফলস নিউজ পাবলিশ করে তাহলে সেই মিডিয়াকে 50,000 টাকা জরিমানা করা হবে। আর এভাবেই মূলত সেদিনের কোর্টের কার্যক্রম শেষ হয়। এদিকে রিহ্যাব সেন্টারে ফাতিমা নামের এক মহিলা বসেছিল। সে মূলত তার স্বামী মুদাস্সারের সাথে তাদের মেয়ে আফরিনকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। ফাতিমা ওই সময় মূলত একাই বসেছিল। তখন তার দিকে একটা ছেলে এগিয়ে আসতে থাকে। এই ছেলেটাই মূলত সুদর্শন। এখন সুদর্শন রিহ্যাব সেন্টারে কিভাবে এলো বা কেন এলো এর উত্তর আমরা পরে পাবো। যাই হোক, সুদর্শন ফাতিমার কাছে পৌঁছানোর আগেই একজন স্টাফ তাকে সরিয়ে নিয়ে যায়। এরপরে ফাতিমার ডাক পড়ে। আফরিনের অবস্থা বেশ ভয়াবহ, তার হিতাহিত কোনো জ্ঞানই আর নেই। তাই সপ্তাহে কয়েকদিন করে তাকে এখানে চিকিৎসার জন্য আনতে হবে। আসলে আফরিনের অবস্থাও অনেকটা বাহারের মতোই। সেও মডেল হবার চক্করে প্রডিউসারের খপ্পরে পড়েছিল। এতে সর্বনাশ হয়ে সে ড্রাগের পথ বেছে নেয়। এখন তার বাবা মাও আফসোস করছে কেন মেয়েকে তারা এত স্বাধীনতা দিল। যাই হোক, এদিকে আমার তার 2 অ্যাসিস্ট্যান্টকে নিয়ে জিমে গিয়ে বাহারের এক বান্ধবী অচলার কাছে যায়। মূলত অচলা বাহারকে জেসুর সাথে হোটেলে যাবার পরামর্শ দিয়েছিল, তবে অচলা তখনই কিছু স্বীকার করে না। তাই ওকে আর না ঘাটিয়ে তারা ফিরে আসে। এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট নতুন বিউটি শোয়ের হোস্ট সেজে জেসু এবং আকবরের কোম্পানি 7 ব্রাদার্স প্রোডাকশনে ফোন করে। এরপরে জানতে চায় 7 ব্রাদার্স প্রোডাকশন আয়োজিত বিউটি শোয়ের লাস্ট কয়েক সিজনের উইনার কারা ছিল। তারা জানতে পারে লাস্ট সিজনের উইনার ছিল আফরিন, মানে রিহ্যাব সেন্টারে যার ট্রিটমেন্ট চলছে। আর লাস্ট সিজনের আগের সিজনের উইনার ছিল বাহার, আর তারও আগের সিজনের উইনার ছিল অচলা, মানে যার সাথে একটু আগে আমার দেখা করে এসেছে। আমার বুঝতে পারে এই সবগুলো কেস একই সুতোয় গাঁথা। এদিকে অচলা থানায় গিয়ে এসিপি খন্দকারকে বলে সে বাহারের সাথে দেখা করতে চায়, তবে এসিপি তাকে বাহারের সাথে দেখা করার অনুমতি দেয় না। অচলা এই নিয়ে বেশ বিরক্ত হয়ে যায়। কাজ শেষে অচলা যখন বাড়ি ফিরছিল তখন আমার অ্যাসিস্ট্যান্ট ইচ্ছাকৃতভাবে অচলাকে ধাক্কা মারে। এতে অচলার ব্যাগ পড়ে গেলে সে ব্যাগ তুলে দেবার অজুহাতে তার ব্যাগের ভেতরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে অচলার গতিবিধি বোঝা যায়। অন্যদিকে আমার বাহারের মাকে কলকাতা থেকে নিয়ে এসে বাহারের সাথে দেখা করায় যাতে তার কনফিডেন্স বাড়ে। তবে ওই সময়ে এসিপি খন্দকার আমারকে মেসেজ দিয়ে বাইরে ডাকে।
এরপরে তাকে বাহারের ফোনের কল হিস্ট্রি দেখায়। কল হিস্ট্রি অনুযায়ী বাহার নিজেই জেসুকে ফোন করে হোটেলে ডেকেছিল। পিপি দিগম্বর কথাটা জানতে পারলে এটাও বাহারের এগেইনস্টে এভিডেন্স হিসেবে কাজে লাগাবে। তো আমার ভেতরে গিয়ে বাহারকে জিজ্ঞেস করে সে যে জেসুকে হোটেলে ডেকেছিল এই কথাটা সামহাও সুদর্শন জানতো কিনা। বাহার জানায় সুদর্শন এই ব্যাপারে কিছুই জানতো না। আমার একটু দুশ্চিন্তায় পড়ে যায় বাহারের জেসুকে হোটেলে ডাকার ব্যাপারটা সে কিভাবে ব্যাকআপ দেবে। এদিকে অচলা রাতে ঘুমের মধ্যে নিজের ট্রমার স্বপ্ন দেখে আটকে ওঠে। আসলে মডেল বানানোর নামে তারও সর্বনাশ করা হয়েছে। সেই স্মৃতিগুলো এখনও তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অচলা নিজেকে শান্ত করতে দ্রুত ঔষধ খেয়ে নেয়। এ সময় তার আজকে ধাক্কা খাবার কথাটা খেয়াল হয়। সে দ্রুত ব্যাগ খোলে এবং ভেতরে ট্র্যাকারটা পেয়ে যায়। ফলে আমাদের অ্যাসিস্ট্যান্টরা অচলার অ্যাক্সেস হারিয়ে ফেলে। তো পরের দিন নেক্সট কোর্ট ট্রায়ালের ডেট ছিল। কোর্ট শুরুর আগেই আকবর দুবাই থেকে এসে কোর্টে উপস্থিত হয়। এরপরে কোর্টের কার্যক্রম শুরু হলে পাবলিক প্রসিকিউটর দিগম্বর নিজের যুক্তি উপস্থাপন করে। আগের হিয়ারিংয়ে জেসুর বাহারকে ব্ল্যাকমেইলের ব্যাপারটাতে আমার ফোকাস করেছিল, তাই আজকে দিগম্বরও এই ব্যাপারে ফোকাস করে বলে জেসু যদি বাহারকে ব্ল্যাকমেইল করেই থাকে তাহলে সে আইনের আশ্রয় নিল না কেন? নারীদের অনেক অর্গানাইজেশন আছে, সাইবার ক্রাইম আছে, আইন আদালত যে কোনোভাবেই তো বাহার হেল্প নিতে পারত। তবে সে এমনটা না করে জেসুকে হোটেলে ডেকেছিল। তার মানে বাহারের জেসুকে হত্যারই প্ল্যান ছিল। কাউন্টারে আমার যুক্তি দেয় রেপুটেশন নষ্ট হওয়ার ভয়ে, বদনামের ভয়ে বাহার কারো কাছে হেল্প চাইতে পারেনি। এরপরে কেসের মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দিতে আমার প্রাইম সাসপেক্ট হিসেবে সুদর্শনের নামটা উল্লেখ করে। সুদর্শনকে যেহেতু সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাতে তারও জেসুকে খুনের পসিবিলিটি আছে। এছাড়া আমার উল্লেখ করে বাহারকে জেসুকে নিয়ে হোটেলে যাবার বুদ্ধিটা অচলা দিয়েছিল, তাই সে অচলাকে কাঠগড়ায় ডাকে। অচলাকে জিজ্ঞেস করতেই সে স্বীকার করে বাহার তার সাথে জেসুর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের কথাটা শেয়ার করেছিল। তাই সে বাহারকে পরামর্শ দিয়েছিল বাহার জেসুকে নিয়ে হোটেলে যাবে, এরপরে তাকে ম্যানিপুলেট করে তার প্রতি আকৃষ্ট করে রাখবে, তারপরে সুযোগ বুঝে জেসুর ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেবে। তো এই স্বীকারোক্তির পরে আমার জানতে চায় অচলা সুদর্শনকে চেনে কিনা। অচলা প্রথমে তেমন না চেনার ভান করে বলে তার সাথে আকবরের ভালো চেনাশোনা, আকবরের মাধ্যমেই তার সুদর্শনের সাথে দু একবার দেখা হয়েছিল। আমার এই কথার পৃষ্ঠে প্রসঙ্গ টেনে বলে অচলা পুলিশকে নিজের স্টেটমেন্টে বলেছিল সে সুদর্শনকে চেনে না, আবার আজকে কোর্টে দাঁড়িয়ে বলছে সে চেনে। দুইবার দুই রকম স্টেটমেন্ট দেওয়ায় আমার অচলার বিরুদ্ধে চার জানার ভয় দেখায়। তখন অচলা স্বীকার করে সে বাহারের মুখে সুদর্শনের অনেক কথা শুনেছে। বাহার অচলাকে বলেছিল সুদর্শন জেসুর ব্ল্যাকমেইলের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই সুদর্শন মেজাজ হারিয়ে বলেছিল সে জেসুকে খুন করে ফেলবে। আমার মূলত এই স্টেটমেন্টের জন্যই অপেক্ষা করছিল। সে এই কথাটার জের ধরে জাজকে কনভিন্স করে বলে সুদর্শনও এই কেসের প্রাইম সাসপেক্ট, তাই তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই কেসের ট্রায়াল স্থগিত রাখা উচিত। জাজও কনভিন্স হয়ে পুলিশকে বকাঝকা করে সুদর্শনকে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেয়। তো পুলিশ এসিপি খন্দকার যাতে সহজে সুদর্শনকে খুঁজে পায় এই জন্য আমারও তাকে হেল্প করে। যেমন আমার সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে একটা টেম্পো পায় যেটাতে করে সুদর্শন পালিয়েছিল। আমার খন্দকারকে সেটা জানালে খন্দকার সার্ভিলেন্স রুম থেকে সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজে সেই টেম্পোটা খুঁজতে শুরু করে। অবশেষে সে ওটাকে রিহ্যাব সেন্টারে দেখতে পায়। খন্দকার দ্রুত আমারকেও কথাটা জানিয়ে দেয়। আমার খন্দকারকে এখনই সুদর্শনকে ধরে আনতে বলে। তবে খন্দকার জানায় ডিসিপি স্যার আসবে, অনুমতি নিয়ে তারপরে সে যাবে, প্রোটোকলের বাইরে সে কিছুই করবে না। তাই খন্দকারের প্রোটোকলের অপেক্ষা না করে আমার নিজেই গোল্ডিকে নিয়ে রিহ্যাব সেন্টারে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরেকজন লোক সুদর্শনকে নিয়ে পালানোর চেষ্টা করছে। এই লোকটাকে মূলত সুদর্শনকে মারার জন্য হায়ার করা হয়েছে। আমার লোকটাকে আটকায়। কিছুক্ষণের ভেতরে এসিপিও ফোর্স নিয়ে চলে আসে এবং লোকটাকে গ্রেপ্তার করে আর সুদর্শনকে অফিসিয়ালি উদ্ধার করে। যাই হোক, পরের দিন আমার জগিংয়ে বেরিয়েছিল। এই সময় তার অতীতের ভয়াবহ স্মৃতি মনে পড়ে যায়। একদিন সে স্কুল থেকে মেডেল এবং ট্রফি নিয়ে আনন্দে বাড়ি ফিরে দেখে তার বাবা মাকে বেধম মারছে। বাবা মারতে মারতে মাকে আধমরা করে দিয়েছিল। মায়ের মাথা ফেটে রক্তে মেঝে ভেসে যাচ্ছিল। বাবাকে বাধা দিতে গেলে বাবা তাকে বেজন্ম বলে গালি দেয়। মাকে বাঁচাতে আমার বাধ্য হয়ে বাবার মাথায় ট্রফি দিয়ে আঘাত করে। আঘাত লেগে তার বাবাও মারা যায়। একই সময়ে আমার বাবা এবং মাকে হারিয়ে ফেলে।
এরপরে পুলিশ এসে আমারকে ধরে নিয়ে যায়। সে মাকে ছেড়ে যেতে চাইছিল না, তবুও তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেই থেকেই মূলত আমার মায়েদের প্রতি অনেক সেনসিটিভ। এই জন্যই সেদিন যখন হোটেল থেকে পালিয়ে এসে বাহার বলেছিল সে তার মায়ের কাছে যেতে চায়, এই একটা বাক্য শুনেই আমার ইমোশনাল হয়ে গিয়েছিল। যাই হোক, এদিকে পুলিশ সুপারি কিলারকে ধরে এনে বেদম মার দেবার পরে সে স্বীকার করে তাকে কেউ ফোন করে সুদর্শনকে মারতে বলেছিল, আর এমনভাবে কেসটা সাজাতে বলেছিল যাতে এটাকে মার্ডার মনে না হয়, মানে সবাই যেন ধরে নেয় সুদর্শন ড্রাগের ওভারডোজে মারা গেছে। এসিপি খন্দকার এই ইনফরমেশনটা আমাকে জানিয়ে দেয়। এরপরে সে হাসপাতালে গিয়ে সুদর্শনের খোঁজ নেয়। ডাক্তার জানায় সুদর্শনকে সিরিয়াস ড্রাগ দেওয়া হয়েছে, আর ড্রাগের প্রভাব সোজা তার ব্রেনে ইফেক্ট ফেলেছে। এই জন্য তার রিকভারি হতে সময় লাগবে। আবার তাকে বেশি প্রেসারাইজ করলে উল্টাপাল্টা কিছু ঘটে যেতে পারে। ব্যাপারটা নিয়ে এসিপি একটু টেনশনে পড়ে যায়, কারণ সুদর্শনকে নেক্সট হিয়ারিংয়ে কোর্টে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমারের সাথে আলোচনার পরে সে সুদর্শনকে আপাতত কোর্টে নিয়ে যাবে না বলে সিদ্ধান্ত নেয়। তো নেক্সট হিয়ারিং শুরু হয় আকবরের কেস দিয়ে, মানে জেসুর খুনের কেসে আকবরের ইনভলভমেন্ট আছে কিনা এটা যাচাই করা হচ্ছিল। আকবর তার জন্য লয়ার সুশীলকে হায়ার করেছিল, মানে আজকের লড়াই হবে আমার এবং সুশীলের মধ্যে। তো আকবরকে কাঠগড়ায় ডাকা হয়। আমর আকবরকে জিজ্ঞাসাবাদ করে তার এবং জেসুর মাঝে সম্পর্ক কেমন ছিল। আকবর জানায় সে প্রোডাকশন হাউসের মালিক, আর জেসু তার হয়ে কাজ করত। আকবর শুধু ইনভেস্ট করত, বাকি সব দায়িত্ব জেসুই সামলাতো। আমার জানতে চায় জেসুর বাহারকে ব্ল্যাকমেলের ব্যাপারে আকবর জানতো কিনা। আকবর জানায় অচলা তাকে এই ব্যাপারে হালকা টাচ দিয়েছিল, আর সেও জেসুকে বকাঝকা করে বলেছিল সে যেন ভিডিওটা ডিলিট করে দেয়। তো এবার আমার জানতে চায় জেসুর খুনের দিনে আকবর কোথায় ছিল। আকবর জানায় সে ওই দিন মুম্বাইতে ছিল, তবে হঠাৎ খবর পায় তার মা আইসিইউতে আছে, তাই সে ইমার্জেন্সি সিচুয়েশনে দুবাই চলে গিয়েছিল। তো এবার আমার জানতে চায় প্রোডাকশনের এগ্রিমেন্টগুলো কে সামলায়। আকবর জানায় এগ্রিমেন্ট পেপারগুলো জেসুই সামলাতো, আকবর শুধুমাত্র সাইনগুলো করে দিত। তো এরপরে আমার অচলাকে কাঠগড়ায় ডাকে এবং টুকটাক প্রশ্ন করে। এরই মধ্যে গোল্ডি বাহারের সাথে সেভেন ব্রাদার্স প্রোডাকশনের এগ্রিমেন্টের কপিটা নিয়ে হাজির হয়। এর আগে আমার যেমনটা দাবি করেছিল এগ্রিমেন্ট পেপারে একটা পয়েন্ট ছিল, কখনো যদি বাহার চুক্তি ভেঙে প্রোডাকশন থেকে বেরিয়ে যায় তাহলে বাহারের 30 মিলিয়ন টাকা জরিমানা দেওয়া লাগবে। এই পয়েন্টটা দিয়েই জেসু বাহারকে ব্ল্যাকমেল করার সুযোগ পাচ্ছিল। তো আমাদের শো করা এগ্রিমেন্ট পেপারের সাথে দাবিটা মিলে যাচ্ছিল, আর যে কোনো এগ্রিমেন্ট পেপার আকবরের সাইন নিয়েই অ্যাপ্রুভ করা হয়। তাই আমার আকবরকেও সাসপেক্ট হিসেবে আটকে দেয়। জাজ আকবরকে 50,000 টাকা জরিমানা করে এবং আপাতত তার সেভেন ব্রাদার্স প্রোডাকশনের সমস্ত কার্যক্রম সাসপেন্ড করে। পাশাপাশি নিজের স্টেটমেন্ট বদলানোর জন্য অচলাকেও 10,000 টাকা জরিমানা করে সেদিনের মতো কোর্ট স্থগিত করে। সেই সাথে কেস শেষ না হওয়া পর্যন্ত আকবর এবং অচলার মুম্বাই ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এগ্রিমেন্টের পেপারটা লিক হওয়ায় আকবর, অচলা, সুশীল, দিগম্বর সবাই মুশকিলে পড়ে যায়। তারা বুঝতে পারছিল না কিভাবে এগ্রিমেন্ট পেপারটা আমারের হাতে গেল। পরের দিন সুশীলের পরামর্শে অচলা কাস্টাডিতে বাহারের সাথে দেখা করতে যায়, যাতে সে বাহারের মনে নিজের জন্য একটা সফট কর্নার তৈরি করতে পারে। তবে বাহার অচলাকে জিজ্ঞেস করে সেদিন আমি হোটেলে জেসুর সাথে দেখা করতে যাবার আগে কি তুমি আমার ড্রিঙ্কের গ্লাসে কিছু মিশিয়েছিলে? ধরা পড়ে যাওয়ায় অচলা কথাটা স্বীকার করে ঠিকই, তবে অচলা বলে সে টেনশন কমানোর ট্যাবলেট মিশিয়েছিল যাতে বাহার নিজেকে শান্ত রাখতে পারে। বাহার বেশ অস্থির হয়ে বলে তার ড্রিঙ্কে কিছু মেশানো উচিত হয়নি, মেশালেও তাকে জানানো উচিত ছিল। অচলা বাহারকে এটা সেটা ভুজুং বাচুং বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। যাই হোক, নেক্সট হিয়ারিংয়ে সুদর্শনকে কোর্টে তোলা হয়। যদিও তার মেন্টাল কন্ডিশন এখনও ঠিক নেই, তার স্মৃতি জ্ঞান নেই, কাউকে সে ঠিকমতো চিনতে পারছিল না। পিপির প্রশ্নেও সে কোনো উত্তর দিতে পারে না। এই জন্য জাজ আমারের ওপরে একটু রেগে যায়। জাজ আমারকে ওয়ার্নিং দিয়ে বলে মেন্টাল কন্ডিশন ঠিক না হওয়া পর্যন্ত সুদর্শনকে কোর্টে তোলা যাবে না। এই বলে আজকের মতো কোর্ট স্থগিত করা হয়। তবে সুদর্শনকে যখন কাঠগড়া থেকে নামানো হচ্ছিল তখন বাহারের দিকে তাকিয়ে তার কিছু কিছু স্মৃতি মনে পড়ে। সেদিন অচলা বাহারকে জেসুকে নিয়ে হোটেলে যাবার পরামর্শ দেবার পরে আরেকটা ট্রিক্স খাটিয়েছিল। বাহার জেসুকে নিয়ে হোটেলে যেতেই অচলা সুদর্শনকে মেসেজে জানিয়ে দিয়েছিল বাহার জেসুর সাথে
অমুক হোটেলে সময় কাটাতে গিয়েছে। সেই মেসেজটা হঠাৎ সুদর্শনের এখন মনে পড়ে আর সে ভায়োলেন্ট হয়ে বাহারের দিকে তেড়ে যায়। আমর আটকাতে গেলে সুদর্শন তাকে ধাক্কা দেয়। এতে আমরের হাতে বেশ চোট লাগে। দ্রুত সবাই মিলে সুদর্শনকে আটকে দেয় বলে সেদিনের মতো আর কোনো অঘটন ঘটে না। ধাক্কায় চোট লেগে আমরের হাত ভেঙে যায়, তবে সে কাজ থামায় না। নেক্সট হিয়ারিং এর আগে সে আরও এভিডেন্স কালেক্টের চেষ্টা করে। বিশেষ করে সে স্পাই হায়ার করে আকবরের ওপরে নজরদারি শুরু করে। আবার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আফরিনের ব্যাপারেও খোঁজখবর নিতে শুরু করে। আফরিন এবং তার মা ফাতিমার ফটো কালেক্ট করে আমর এসিপি খন্দকারকে পাঠায় আর ওদের ব্যাপারে আরও বিস্তারিতভাবে ইনকোয়ারি করতে বলে। অন্যদিকে সুদর্শনের মেন্টাল কন্ডিশন স্বাভাবিক করতে ডাক্তার তারা তাকে কাউন্সেলিং করছিল। তারার হেল্পে সুদর্শন অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। তখন আমার সুদর্শনের মা এবং বোনকে গ্রাম থেকে এনে সুদর্শনের সাথে দেখা করায়। সুদর্শন মা এবং বোনকে পেয়ে খুবই খুশি হয়। তার মেন্টাল কন্ডিশনও স্বাভাবিক হয়ে যায়। এরপরে আমার সুদর্শনের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে বাহার এবং জেসু সান অ্যান্ড বিচ হোটেলে গেছে, এই কথাটা তাকে কে জানিয়েছিল। আমার সুদর্শনকে অচলার ফটো দেখাতেই তার মনে পড়ে অচলাই তাকে মেসেজ করে জানিয়েছিল হোটেলের 111 নম্বর রুমে ওরা আছে। আমার জানতে চায় হোটেল রুমে কি ঘটেছিল। সুদর্শনের সেসব কথা মনে নেই, তাই সে কিছুই বলতে পারে না। এরপরে আমার এক এক করে আকবর, দেভা, আফরিনের বাবা মুদাস্সার এবং মা ফাতিমার ফটো দেখায়। সুদর্শন কাউকে চিনতে পারে না, তবে ফাতিমার ফটোতে তার চোখ আটকে যায়। রিহ্যাব সেন্টারেও সে ফাতিমাকে দেখে কোনো কারণে তার দিকে এগিয়ে যাচ্ছিল। সুদর্শন মনে করার চেষ্টা করতে থাকে ফাতিমাকে সে কোথায় দেখেছিল। এদিকে গোল্ডি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করে। জেসুর মার্ডারের দিনে হোটেলের সিসিটিভি ফুটেজে তারা একটা কালো রঙের গাড়ি পার্ক করা অবস্থায় দেখেছিল। গোল্ডি খোঁজ নিয়ে জানতে পারে গাড়িটা আফরিনের বাবা মুদাস্সারের। আমর গোল্ডিকে মুদাস্সারের বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলে। গোল্ডি মুদাস্সারের বাড়িতে গিয়ে জানতে পারে ফাতিমার ইচ্ছা ছিল অভিনেত্রী হবে। সেই স্বপ্ন নিয়ে সে মুম্বাইতে এসেছিল, তবে বারবার বৃথা চেষ্টার পরে সে ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইডের চেষ্টা করে। তবে ঠিক সময়ে মুদাস্সার এসে ফাতিমাকে বাঁচায় এবং পরবর্তীতে তারা বিয়ে করে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের বিয়ে হয়েছিল 2005 সালের জানুয়ারিতে, অথচ আফরিনের জন্ম হয় একই বছরে, মানে 2005 সালের মার্চ মাসে। পুরো ব্যাপারটাই তাদের কাছে কনফিউজিং লাগছিল। তাছাড়া জেসু এতটাই বজ্জাত লোক ছিল যে যাকে শুধুমাত্র বাহারই না বরং আরও অনেকেই ঘৃণা করত। জেসুর ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমার এসিপি খন্দকারকে ফোন করে জেসুর ফোন কল ডিটেলস চায়। এসিপি জানায় তাদের কাছে যা ইনফরমেশন ছিল অলরেডি সে পাঠিয়ে দিয়েছে, কিন্তু শুধুমাত্র ওইগুলো আমাদের জন্য যথেষ্ট ছিল না। তবে এসআই তাওরে একটা নতুন ইনফরমেশন জানায়। জেসু মুম্বাইতে আসার পরে শুরুর দিকে মালভানিতে জাফর নামের এক বৃদ্ধর বাড়িতে থাকতো। পরবর্তীতে সে বৃদ্ধর বাড়ি থেকে চলে আসার পরেও প্রতি ঈদে জেসু তার বাড়িতে দেখা করতে যেত। জেসুর মতো একটা বজ্জাত লোকের কারো প্রতি এতটা সিম্প্যাথি কেন? ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। তাই আমর তার দুই অ্যাসিস্ট্যান্ট সোনালি এবং গোল্ডিকে ছদ্মবেশে বৃদ্ধ জাফরের বাড়িতে পাঠিয়ে দেয়। তারা কিছু টাকা নিয়ে গিয়ে জাফরকে দেয় আর বলে এগুলো জেসুর তরফ থেকে। বৃদ্ধ টাকা পেয়ে খুবই খুশি হয় এবং জেসুর প্রশংসা শুরু করে। গোল্ডি আর সোনালিও জাফরকে পটিয়ে তার বাড়িতে জেসুর যেসব জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে চলে আসে। এগুলোর ভেতরে হার্ড ড্রাইভও ছিল। হার্ড ড্রাইভ থেকে আমার অনেকগুলো ফোন নম্বর এবং নতুন কিছু ইনফরমেশন পেয়ে যায়। তবে নেক্সট হিয়ারিংগুলোর জন্য তো আমারও নতুন সাসপেক্ট প্রয়োজন, তাই সে এবার আফরিনের বাড়িতে যায়। আফরিনের বাবা মুদাস্সার এবং মা ফাতিমাকে সে বলে সিসিটিভি ফুটেজে মুদাস্সারের গাড়ি দেখা গেছে। সেই গাড়ি থেকে বোরখা পরা এক মহিলা নেমে ফার্স্ট ফ্লোরে গিয়েছিল। তার সন্দেহ সেই বোরখা পরা মহিলাটি 111 নম্বর রুমে গিয়ে জেসুকে খুন করে কিছুক্ষণ পরে আবারও গাড়িতে ফেরত এসেছিল। এখন প্রশ্ন হলো খুনের মোটিভ কি? খুনের মোটিভ হলো আফরিন 2 বছর আগে জেসুর কোম্পানির আয়োজিত বিউটি কন্টেস্টের উইনার হয়েছিল। পরবর্তীতে জেসু আফরিনকে সিনেমায় সুযোগ দেবার কথা বলে এগ্রিমেন্টে সাইন করায়। এই এগ্রিমেন্টেও ঠিক বাহারের এগ্রিমেন্টের মতোই শর্ত ছিল, যেটার মাধ্যমে জেসু আফরিনকে ব্ল্যাকমেল করছিল। পরবর্তীতে আফরিনকে সে ড্রাগ অ্যাডিক্টেড করে দেয়। একদিন ড্রাগের ওভারডোজের কারণে আফরিনকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই কারণে হয়তো
মুদাস্সার সেদিন বোরখা পরে হোটেলে গিয়ে জেসুকে খুন করেছে। আমার নোটিশ করে। কথাগুলো শুনে মুদাস্সার বেশ ঘাবড়ে গেছে। তবে মুদাস্সার কিছুতেই ইজি হচ্ছিল না। সে জোর গলায় বলছিল, এই সামান্য থিওরি দিয়ে আমার কোর্টে কিছুই প্রমাণ করতে পারবে না। আমার লাস্টে বলে দেয়, আমি তো কোর্টে আপনাকে জিজ্ঞেস করব আফরিন আপনার মেয়ে কিনা। কথাটা শুনে দুজনেরই আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়। দুজনকে টেনশনে রেখে আমার বেরিয়ে যায়। তো পরের হিয়ারিংয়ে দুই পক্ষ যুক্তিতর্ক করছিল। এ সময় এসিপির কাছে খবর আসে, কেউ একজন থানায় এসে স্যারেন্ডার করে বলেছে সে জেসুর খুনি। এসিপি দ্রুত জাজকে কথাটা জানালে জাজ সেদিনের মতো কোর্ট ট্রায়াল স্থগিত করে দেয় এবং নেক্সট হিয়ারিংয়ে নতুন খুনিকে হাজির করতে বলে। আমার ভেবেছিল হয়তো মুদাস্সার স্যারেন্ডার করেছে, তবে তাকে অবাক করে দিয়ে এসিপি জানায় মুদাস্সার না, বরং ফাতিমা স্যারেন্ডার করেছে। আমার এটা কোনোভাবেই এক্সপেক্ট করেনি, তাই সেও কিছুটা হকচকিয়ে যায়। ফাতিমা দোষ স্বীকার করায় বাহার হয়তো নেক্সট হিয়ারিংয়ে অটোমেটিক নির্দোষ প্রমাণিত হয়ে যাবে, ফলে আমারও কেসটা জিতে যাবে। তবে আমার পুরোপুরি বিশ্বাস ছিল ফাতিমা অন্য কারো খুনের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছে। তাই সে এবার ফাতিমাকে নির্দোষ প্রমাণ করে জেসুর আসল খুনিকে শাস্তি দেবার সিদ্ধান্ত নেয়। তো পরের হিয়ারিংয়ে ফাতিমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। পিপি দিগম্বর ফাতিমাকে জিজ্ঞেস করে সে কিভাবে খুন করলো আর কেন খুন করলো। ফাতিমা জানায় সে গাড়ি নিয়ে হোটেলে গিয়েছিল, কারণ ওখানে জেসুকে একা পাওয়া যাবে। ফাতিমা জেসুকে ফলো করে হোটেলে 111 নম্বর রুমে গিয়ে কড়া নাড়ে। জেসু মাতাল অবস্থায় দরজা খুললে ফাতিমা সাইলেন্সার লাগানো গান বের করে জেসুকে গুলি করে দেয়। এরপরে বের হয়ে চলে আসে। আর জেসুকে খুনের কারণ হলো জেসু আফরিনকে সিনেমায় নেবার কথা বলে তাকে ড্রাগ অ্যাডিক্টেড করে তার সর্বনাশ করেছিল। তো ফাতিমার স্বীকারোক্তির পরে দিগম্বরের আর কিছুই জিজ্ঞেসের থাকে না। তবে আমার হাল ছাড়ে না। সে ফাতিমাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করে সে কাকে বাঁচানোর জন্য নিজেকে দোষী করছে। ফাতিমা কাঁপা কাঁপা গলায় বলে সে নিজেই খুনি। তখন আমার জিজ্ঞেস করে ফাতিমা কিভাবে হোটেলে গিয়েছিল। ফাতিমা জানায় সে গাড়ি ড্রাইভ করে হোটেলে গিয়েছিল। তবে আমার সন্দেহ ছিল ফাতিমা গাড়ি ড্রাইভ করতে পারে না, তাই সে জাজের কাছে রিকোয়েস্ট করে এখনই যেন ফাতিমার ড্রাইভিং টেস্ট নেওয়া হয়। আমার রিকোয়েস্ট মতো ফাতিমাকে গাড়ি ড্রাইভ করতে বলা হয়, কিন্তু দেখা যায় ফাতিমা গাড়ি ড্রাইভ করতে পারে না। তো কোর্টরুমে ফিরে এসে আমার প্রমাণ করে দেয় ফাতিমা মিথ্যা বলছে। পাশাপাশি আমার দাবি করে জেসুকে খুন করেছে মুদাস্সার। ফাতিমা তার স্বামী মুদাস্সারকে বাঁচাতেই নিজেকে দোষী প্রমাণের চেষ্টা করছে। এই কথার পরে কোর্টের পরিবেশ বেশ অস্থির হয়ে ওঠে। তাই জাজ সেদিনের মতো কোর্ট ট্রায়াল স্থগিত করে। পরের হিয়ারিংয়ে মুদাস্সারকে কাঠগড়ায় তোলা হয়। পিপি দিগম্বর মুদাস্সারকে জিজ্ঞাসাবাদ শুরু করলে মুদাস্সার জানায় আফরিনের সর্বনাশ করার পরে সে জেসুর সাথে বারবার দেখা করার চেষ্টা করছিল, কিন্তু জেসু তাকে এড়িয়ে যাচ্ছিল। তাই সেদিন জেসুকে ফলো করে মুদাস্সার বোরখা পরে হোটেলে গিয়েছিল। এরপরে 111 নম্বর রুমে ঢুকে সে জেসুর সাথে কথা বলার চেষ্টা করে, তবে জেসু তাকে ইগনোর করছিল। তাই মুদাস্সার নিজের পরিচয় দিয়ে বলে সে ফাতিমার স্বামী। জেসু ফাতিমাকে না চেনার ভান করলে মুদাস্সার এবার পরিচয় দেয় সে আফরিনের বাবা। জেসু আফরিনকেও না চেনার ভান করে বলে কে আফরিন। তখন মুদাস্সার খেপে গিয়ে বলে তোর মেয়ে আফরিন। মানে অতীতে জেসু ফাতিমারও সর্বনাশ করেছিল। মুদাস্সারের সাথে ফাতিমার বিয়ের 2 মাস পরেই আফরিনের জন্ম হয়। আর মুদাস্সারের ভাষ্য মতে আফরিন জেসুর মেয়ে। জেসু নিজের মেয়েকেও অন্য মেয়েদের মতোই ট্রিট করেছে। তাই মুদাস্সার তাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জেসু বেশি ঝামেলা শুরু করলে মুদাস্সার তার ঘাড়ে একটা ড্রাগ ইনজেক্ট করে দেয়। তবে মুদাস্সার তাকে গুলি করেনি। পিপি দিগম্বরও যুক্তি দেখায় সিসিটিভি ফুটেজে বোরখা পরা মানুষটাকে রাত 1:10 হোটেলে ঢুকতে দেখা গেছে আর 1:45 বের হতে দেখা গেছে। কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী জেসুর খুন হয়েছে রাত 2:30 থেকে 3টার ভেতরে। তাই মুদাস্সারের জেসুকে খুন করার দাবিটা সম্পূর্ণ মিথ্যা। তাই মুদাস্সারের স্বীকারোক্তির পরেও প্রশ্ন থেকে যায় জেসুকে কে গুলি করলো। যাই হোক, কোর্ট শেষে গোল্ডি তার এক ইনফর্মারের সাথে আমারে দেখা করায়। ইনফর্মার জানায় জেসু সুপারি কিলার পুনাপ্পাকে হায়ার করেছিল আকবরকে মারার জন্য। আর জেসুর খুনের আগে সান অ্যান্ড বিচ হোটেলে স্টাফ হিসেবে দেবা নামের যে জয়েন করেছিল সে পুনাপ্পার হয়ে কাজ করত। তাই পসিবিলিটি আছে দেবা জেসুকে খুনের উদ্দেশ্যেই হোটেল স্টাফ হিসেবে জয়েন করেছিল। কিন্তু এখানেও একটা ঝামেলা থেকে যায়। পুনাপ্পাকে তো জেসু নিজেই হায়ার করেছিল আকবরকে মারার জন্য। তাহলে পুনাপ্পার লোক জেসুকেই কেন মারলো? আমারও চিন্তা হচ্ছিল যদি এই ইনফরমেশন সত্যি হয় তাহলে পুরো কেসটাই ওলটপালট হয়ে যাবে। আমার এসিপি খন্দকারকে বলে
বাহারের ফরেন্সিক হিপনোসিসের ব্যবস্থা করে। যদিও ফরেন্সিক হিপনোসিস ইলিগ্যাল, এই কাজের কারণে ডাক্তারের লাইসেন্স এবং খন্দকারের চাকরি দুটোই চলে যেতে পারে। তবুও আমরের কথায় সে ফরেন্সিক হিপনোসিসের ব্যবস্থা করে। ডাক্তার হিপনোসিস করে বাহারকে জিজ্ঞেস করে সেদিন রাতে 111 নম্বর রুমে কি ঘটেছিল। অবচেতন মনে বাহার জানায় ওই দিন তার প্রচণ্ড মাথা ধরেছিল। জেসু তাকে রুমে নিয়ে গিয়ে আবারও ড্রিঙ্ক করায়। এতে সে অলমোস্ট সেন্সলেস হয়ে গেছিল। এরপরে সে কারো চিৎকার চেঁচামেচি শুনতে পায়। বাহার আবছা চোখে কালো মাস্ক পরা কাউকে দেখতে পেয়েছিল। সে ওই লোকটার বর্ণনা দেয়। তবে সমস্যা হলো এই তথ্যগুলো কোর্টে সাবমিট করা রিস্ক, কারণ কোর্টের অনুমতি ছাড়াই তারা বাহারকে ফরেন্সিক হিপনোসিস করেছিল। আমারও এই তথ্যগুলো কোর্টে পাঠাতে চাইছিল না। সে বাহারের পরে সুদর্শনকে ফরেন্সিক হিপনোসিস করায়। সুদর্শনের কাছে জানা যায় প্রথমবার যখন সে জেসুর সাথে ঝামেলা করেছিল সেবার লোকজন তাকে সরিয়ে নিয়ে গিয়েছিল। সেই লোকগুলোর ভেতরে কেউ একজন সুন্দর পারফিউম ইউজ করেছিল। এরপরে জেসুর মার্ডারের দিনে সুদর্শন রেগে আগুন হয়ে 111 নম্বর রুমে যাচ্ছিল। তখন কেউ একজন তাকে পেছন থেকে রুমালের গন্ধ শুকিয়ে সেন্সলেস করে দেয়। সেই লোকটার গা থেকেও সুদর্শন সেম পারফিউমের স্মেল পেয়েছিল। তো এরপরে আমার এসএপির মাধ্যমে সুপারি কিলার পুনাপ্পাকে তুলে আনে। তাকে হুমকি ধামকি দিয়ে স্বীকারোক্তি আদায় করে। তবে সবকিছু মিলিয়ে আমার বেশ কনফিউশনে ছিল। সে রিল্যাক্সে বসেছিল। তখন তার গুরুর কথা মনে পড়ে, যার অনুপ্রেরণাতে আমার লয়ার হবার স্বপ্ন দেখেছিল। এরপরে আমার সব সাসপেক্টদের এক এক করে মনে করতে থাকে। তখন তার খেয়াল হয় সাসপেক্টদের ভেতরে শুধুমাত্র আকবরের শরীর থেকে সে একটা স্পেশাল পারফিউমের স্মেল পেয়েছিল। আবার সুদর্শনও পারফিউমের স্মেলের কথা উল্লেখ করেছিল। তাই আমাদের এবার আকবরের ওপরে সন্দেহ চলে আসে। আবার এরই মধ্যে অচলা নতুন স্টেটমেন্ট দেয়, যার ওপরে ভিত্তি করে আকবরকে পুলিশ কাস্টাডিতে নেয়। পরের হিয়ারিংয়ে আমার অচলার স্টেটমেন্ট তুলে ধরে। একদিন অচলা, আকবর, বাহার, জেসু সবাই একটা ক্লাবে গিয়েছিল। আকবর আর অচলা একটা কোনায় বসেছিল। বাহার আর জেসু স্টেজে ডান্স করছিল। তখন জেসু বাহারের সাথে অসভ্যতামির চেষ্টা করলে বাহার সেখান থেকে চলে আসে এবং অচলাকে জানায় জেসু তাকে ইনফর্ম না করে একটা এগ্রিমেন্টে সাইন করিয়েছে। এখন সে ব্ল্যাকমেল করছে। তার কথা না শুনলে বাহারকে 3 কোটি টাকা জরিমানা দেওয়া লাগবে। পাশ থেকে কথাটা শুনে আকবর রেগে যায় এবং স্টেজে গিয়ে জেসুকে চড় মেরে দেয়। তাকে প্রোডাকশন থেকে বের করে দেবারও হুমকি দেয়। এতেও জেসু একটুও ঘাবড়ায় না, বরং সে আকবরের ফোনে একটা ভিডিও পাঠায়। আকবর আর অচলার গোপন রিলেশন ছিল। তাদেরই একটা প্রাইভেট ভিডিও জেসু রেকর্ড করে রেখেছিল। এই ভিডিও দিয়ে জেসু আকবরকেও ব্ল্যাকমেল শুরু করে। তাই এই স্টেটমেন্টের পরে এখন আকবরের বিরুদ্ধেও জেসুকে মারার স্ট্রং মোটিভ খুঁজে পাওয়া যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো অচলা কিন্তু এমনি এমনি স্টেটমেন্ট দিতে রাজি হয়নি। আসলে অচলা জানতো না আকবরের বউ বাচ্চা আছে। তবে গোল্ডি আকবরের বউ বাচ্চার ভিডিও অচলাকে দেখালে সে আপসেট হয়ে যায়। এরপরেই মূলত সে পুলিশের কাছে এই স্টেটমেন্টগুলো দেয়। তো যাই হোক, অচলার স্টেটমেন্টের উপরে ভিত্তি করে আমার আকবরের ওপরে অভিযোগ আনে। তবে আকবরের লয়ার সুশীল তো আর এত ইজিলি ছেড়ে দেবে না। সেও আকবরের পক্ষে যুক্তিতর্ক শুরু করে। এছাড়া অচলাকে জেসুর সাথে কি ঝামেলা সেটা জিজ্ঞেস করে। অচলা জানায় সে আগেই জেসুর কুমতলবটা বুঝতে পেরেছিল, তাই সে আকবরকে কথাটা জানিয়েছিল। তবে জেসুর কাছে তাদের সিক্রেট ভিডিও ছিল, তাই সে দুজনকেই ব্ল্যাকমেল করছিল। জেসু অলমোস্ট সব নতুন অ্যাক্ট্রেসদের সাথেই এমনটা করত। তবে সুশীল কাউন্টার দিয়ে প্রমাণের চেষ্টা করে আকবর আর অচলার একসময় রিলেশন ছিল। এখন রিলেশন না থাকায় অচলা আকবরকে ফাঁসানোর চেষ্টা করছে। তাছাড়া অচলার কথাগুলোর কোনো প্রমাণও ছিল না। তবে আমার কাছে যেহেতু জেসুর হার্ড ড্রাইভ ছিল, আর সেই হার্ড ড্রাইভে আকবর এবং অচলার ভিডিওটাও ছিল, আমার ভিডিওটা দিয়ে একটা ট্রিক্স খাটায়। সে তার অ্যাসিস্ট্যান্টের দিয়ে সেই ভিডিওতে এআই ভয়েস ইউজ করে আকবরের কণ্ঠে বলায় আমি এবার জেসুকে খুন করে ফেলবো। কোর্টে ভিডিওটা দেখালে আকবর অস্থির হয়ে যায় এবং বলে এই ভিডিওটা সত্য, তবে ভিডিওর ভয়েসটা তার না। সুশীলও দাবি করে এটা এআই ভয়েস। তবে আমারের প্ল্যান ভিন্ন ছিল। সে অচলাকে জিজ্ঞেস করে এটা সত্যি কিনা। যদিও ভয়েসটা মিথ্যা, তবুও অচলা বলে এই ভিডিও এবং ভয়েস দুটোই সত্যি। তো আমার এই এভিডেন্সের উপরে ভিত্তি করে আকবরকে কাঠগড়ায় নিয়ে আসে এবং বলে সে আকবরের ওপরে জেসুর খুনের অভিযোগ প্রমাণ করে দেবে।
ঠিক এই সময় গোল্ডি আকবরের স্ত্রীকে নিয়ে কোর্টে ঢোকে। স্ত্রীকে দেখে তো আকবরের আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়। আমরের কথায় গোল্ডি আকবরের স্ত্রীকে ফোন করে জানিয়ে দিয়েছিল আকবরের অচলার সাথে রিলেশন ছিল। এখন আকবরের কোর্টে কেস চলছে। সব শুনে তার স্ত্রী দেশে এসে সোজা কোর্টে চলে এসেছে। তো স্ত্রীকে দেখে আকবর খুবই আনইজি ফিল করছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে আমর আকবরকে ক্রমাগত তার আর অচলার রিলেশন নিয়ে প্রশ্ন করতে থাকে। একদিকে স্ত্রী, আরেকদিকে প্রেমিকা। আকবর বেশ বেহাল দশায় পড়ে যায়। তার উপর আবার আমর দাবি করছিল জেসুর সব অপকর্মে আকবরও জড়িত ছিল। ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করায় সেদিন রাতে আকবর হোটেলে গিয়ে জেসুকে খুন করে। তারপরে বাহারকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে রেপ করে। এই কথাটা শুনে আকবর মেজাজ হারিয়ে ফেলে এবং বলে বাহারকে রেপ করা তো দূরে থাক, ওর গায়ে ওই দিন আমি টাচ পর্যন্ত করিনি। আকবর রাগের মাথায় ব্যালেন্স হারিয়ে সত্যি কথাটা বলে ফেলে। আর এই কথার উপরে ভিত্তি করেই আমার প্রমাণ করে দেয় ওই দিন হোটেলে আকবরও ছিল। ধরা খেয়ে যাওয়ায় এবার আকবর স্বীকারোক্তি দেয় জেসুর এক সময়ে কোনো ভ্যালু ছিল না। আকবর পদ থেকে তুলে এনে তাকে কোম্পানির পার্টনার বানিয়েছিল। জেসু কাজকর্মে এক্সপার্ট ছিল, কিন্তু সমস্যা হলো সে মেয়েদের একেবারেই সম্মান করত না। এক পর্যায়ে সে অচলার দিকেও নজর দেয়। আবার ওই সময়ে সে বাহার এবং আফরিনেরও সর্বনাশ করার চেষ্টা চালাচ্ছিল। জেসু আকবরের দাদার স্বপ্নে গড়া কোম্পানির নাম ভাঙিয়ে অপকর্মগুলো করে বেড়াচ্ছিল। তাই আকবর আর সহ্য করতে না পেরে জেসুকে থাপ্পড় মেরে দেয়। তখন জেসু আকবর আর অচলার প্রাইভেট ভিডিও দিয়ে ব্ল্যাকমেল শুরু করে। জেসু থ্রেট দেয় আকবর যেন তার কোনো কাজে ইন্টারফেয়ার না করে। এর কয়েকদিন পরে আকবরের কাছে একটা ফোন আসে। ফোনটা করেছিল কন্ট্রাক্ট কিলার পুনাপ্পা। পুনাপ্পার সাথে আকবরের বাবার ভালো কানেকশন ছিল। সেই কানেকশনের বদলতে পুনাপ্পা আকবরকে অ্যালার্ট করে জানায় জেসু তাকে মারার জন্য আধা ঘন্টা আগে পুনাপ্পাকে হায়ার করেছে। আকবরের কথাটা প্রথমে বিশ্বাসই হচ্ছিল না জেসু এতটা নিচে নামতে পারে। পুনাপ্পা জানায় জেসু আকবরকে মারার বিনিময়ে 5 লাখ টাকা দিতে চেয়েছে আর হত্যার পর লাশটা অচলার বাড়িতে রেখে আসতে বলেছে। আকবর পুনাপ্পাকে বলে আমি তোমাকে 25 লাখ টাকা দেব, ডিলটা চেঞ্জ করো এবং আমার বদলে জেসুকে মেরে ফেলো। আমাকে তোমার অ্যাকাউন্ট নম্বর দাও, এখনই 10 লাখ টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি। তবে আমি শুনতে চাই জেসু আমার ব্যাপারে কি বলে। তো আকবরকে কনফারেন্স কলে রেখে পুনাপ্পা জেসুকে ফোন করে। জেসু পুনাপ্পাকে বলে আকবর তাকে সবার সামনে থাপ্পড় মেরেছে, তাই সে আকবরকে খুন করতে চায়। আকবরকে খুনের পরে তার কোম্পানি জেসু হাতিয়ে নেবে। সেই সাথে আকবরের বউ বাচ্চাকে সে সারা জীবন গোলাম বানিয়ে রাখবে। তো কথাগুলো শুনে আকবর খুবই রেগে যায়। সে পুনাপ্পাকে বলে খুনের সব ব্যবস্থা পুনাপ্পা করে দেবে, তবে জেসুকে ফাইনাল গুলিটা আকবর করবে। তো জেসু বাহারকে নিয়ে হোটেল রুমে গেলে সেদিন তারা সুযোগটা কাজে লাগায়। আকবর ওদেরকে ফলো করে হোটেলে আসে। এর ঠিক পরেই মুদাস্সার বোরখা পরে হোটেলে ঢুকলে আকবরের প্ল্যানের সমস্যা হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে মুদাস্সার তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তারও বেশ কিছুক্ষণ পরে অচলার মেসেজ পেয়ে সুদর্শন হোটেলে চলে আসে। আকবর পেছন থেকে সুদর্শনের মুখে রুমাল ধরে তাকে সেন্সলেস করে দেয় এবং হোটেল স্টাফ দেবার হাতে তুলে দেয়। দেবা আবর্জনা ফেলার ট্রলিতে করে সুদর্শনকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপরে স্টাফের এক্সেস কার্ড ইউজ করে আকবর 111 নম্বর রুমে ঢোকে। মুদাস্সার জেসুকে ইনজেকশন পুশ করে দিয়ে গিয়েছিল, তাই জেসু ততক্ষণে সেন্সলেস হয়েছিল। জেসুর মুখে লিকুইড মেরে আকবর তার সেন্স ফেরায়। তবে ড্রাগের প্রভাবে জেসুর বুকে ব্যথা করছিল। সে আকবরকে অনুরোধ করে তাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জেসু যে কাজ করেছে তাতে তার ওপরে সিম্প্যাথি দেখানোর প্রশ্নই আসে না। আকবর পকেট থেকে গান বের করে সেটাতে সাইলেন্সার লাগায় এবং জেসুকে গুলি করে দেয়। বাহারও ড্রাগের প্রভাবে অলমোস্ট সেন্সলেস ছিল, তাই সে পুরো ঘটনার কিছুই জানতে পারে না। আকবর গান থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছে সেটাতে বাহারের হাতের ছাপ বসিয়ে দেয়। এরপরে গানটা বালিশের নিচে রেখে বাইরে বেরিয়ে যায়। আকবর ছদ্মবেশে থাকায় কেউ তাকে দেখতেও পায় না। তো স্বীকারোক্তি দিয়ে আকবর জাজকে বলে সে যা করেছে তার জন্য আকবরের কোনো অনুশোচনা নেই। তবে আকবর নিজের স্ত্রীর কাছে প্রতারণার জন্য ক্ষমা চায়। যেহেতু এই কেসের আসল খুনিকে ডিটেক্ট করা হয়ে গেছে, তাই জাজ পিপি দিগাম্বারকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলে। দিগাম্বার সবার উদ্দেশ্যে বলে জেসু এতগুলো মেয়ের সাথে অন্যায় করেছে, অথচ কেউই অথরিটিকে ইনফর্ম করেনি। তারা সবাই সাকসেসের পেছনে ছোটা মানুষ। সাকসেস পেতে গিয়ে এতগুলো অপরাধকে সয়ে গেছে।
দিগম্বর সবাইকে রিকোয়েস্ট করে সাকসেসের পেছনে ছুটতে গিয়ে যেন কেউ অপরাধকে ধামাচাপা না দেয়। সে সবাইকে অপরাধের বিরুদ্ধে স্টেপ নিতে বলে নিজের বক্তব্য শেষ করে। দিগম্বরের পরে জাজ আমারকেও ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলে। আমারও দিগম্বরের কথা রেস্ট টেনে সামাজিক সমস্যাগুলো নিয়ে, বিশেষ করে সমাজের মানুষ মেয়েদের কতটা নিচু চোখে দেখে, পান থেকে চুন খসলেই কিভাবে মেয়েদের জাস্টিফাই করে, সেসব ব্যাপারে আলোচনা করে এবং মানুষের ধ্যান ধারণা চেঞ্জ করে সুন্দর সমাজ গড়তে সবাইকে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করে। যাই হোক, জাজ অ্যাটেম্পট টু মার্ডারের জন্য মুদাসসারকে আজীবন কারাদণ্ড দেয়। আকবরকেও খুনের দায়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। খুনে হেল্প করার দায়ে অচলাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে অচলা যেহেতু স্টেটমেন্ট দিয়ে হেল্প করেছে, তাই তার 2 বছরের সাজা কম করে দিয়ে 3 বছরের জেল দেওয়া হয়। পাশাপাশি আমার এআই ভয়েস যুক্ত ফলস ভিডিও এভিডেন্স হিসেবে শো করেছিল, তাই তার বিরুদ্ধেও লিগ্যাল ইনকোয়ারি জারি করে। সেই সাথে এই জটিল কেসের রায় কমপ্লিট হয়ে যায়। কেস শেষে দিগম্বর আমারকে কংগ্রাচুলেশন জানিয়ে রাতে পার্টিতে ইনভাইট করে। বাহারের মা আমারকে বলে তার কাছে দেবার মতো ফিস নেই। আমার তার 5 ছুঁয়ে সালাম করে বলে এটাই আমার ফিস। আমারের মহানুভবতায় সে মুগ্ধ হয়ে যায়। আমার বাহারকে উদ্দেশ্য করে বলে ডোন্ট এভার গিভ আপ। সত্যিই তো, আমাদের কখনো শেষ দেখার আগে গিভ আপ করতে নেই। যত সংগ্রামী হোক, নিজের সত্যতা প্রমাণিত না করা পর্যন্ত আমাদের থামা উচিত না। তাছাড়া নিজের সম্মানের ভয়ে কখনো অন্যায়কে মেনে নেওয়াও উচিত না। মনে রাখবেন, আজকে আপনার সাথে যে অন্যায়টা হচ্ছে, আপনি প্রতিবাদ না করলে সেম অন্যায় অন্য কারোর সাথেও হবে। তাই অপরাধীর সাথে চোখে চোখ রেখে কথা বলুন। তাদের ভয় না পেয়ে নিজের মনকে স্ট্রং করুন এবং লড়াইয়ে নেমে পড়ুন। আপনি সঠিক হলে জয় আপনারই হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।